সেদিন বাড়ি ফেরার পর কি পিলগুলো খাওনি নিয়মিত? উচ্ছ্বাস বিচলিত কণ্ঠে প্রশ্ন করল। 2 মাস ধরে পিরিয়ড মিস হয়। স্বর্ণ কাল রাতে প্রেগনেন্সি টেস্ট করাতেই দেখলো রেজাল্ট পজিটিভ। মানে ওর পেটে এখন উচ্ছ্বাসের বাচ্চা বড় হচ্ছে। খুশি হয়েছিল মনে মনে, তাই তো উচ্ছ্বাসকে আজ ডেকেছে। না, এই বাচ্চাটা রাখা এখন সম্ভব না। উচ্ছ্বাস সরাসরি বাচ্চা রাখতে মানা করে দিল। ওর কথা শুনে স্বর্ণর পায়ের তলার মাটি সরে গেল। অথচ কাল রাতে ভেবেছিল আর কেউ পাশে না থাকলেও উচ্ছ্বাস থাকবে। কিন্তু আজ ওর কথা শুনে উচ্ছ্বাসের প্রতি জমানো বিশ্বাস কাচের গ্লাসের মতো এক নিমিষে ভেঙে পড়ে গেল। জল ভরা চোখে উচ্ছ্বাসের দিকে চেয়ে সে বলল, কেন কেন রাখতে পারবে না উচ্ছ্বাস? কি দোষ করেছে এই বাচ্চাটা? ও তো আমাদেরই বাচ্চা। শোনো, এই বাচ্চাটা রাখার জন্য তোমাকে আমার বিয়ে করতে হবে, কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারবো না। উচ্ছ্বাস হৃদয়হীনের মতো জবাব দিল। তাহলে 2টা বছর ধরে আমাকে ভালোবাসলে কেন? কেন এই সন্তান দিলে আমার? আমার কোনো দোষ ছিল না। যা হয়েছিল তাতে তোমার সম্মতিও ছিল, আর তোমার অসাবধানতাও ছিল। কতবার বলেছিলাম পিলগুলো খেয়ে নিও, কিন্তু তুমি খাওনি। আসলে আমাকে ফাঁসানোর ইচ্ছে ছিল তোমার, এজন্যই এমন করেছিলে, তাই না? আমার সম্মতি ছিল না উচ্ছ্বাস, তুমি আমাকে জোর করেছিলে। আমি নিজের ভালোবাসা বাঁচাতে বাধ্য হয়েছিলাম, আর সেদিন তিলক নিয়েছিলাম আমি। কিন্তু যার আসার সে তো আসবেই। কিন্তু যত যাই বলো, আমি বিয়েটা করতে পারছি না এখন। তুমি গর্ভপাত করো, এতে কেউ কিছু জানবে না। তুমিও সেফ, আমিও। ঘৃণায় মনটা বিষিয়ে উঠল স্বর্ণের। 2টা বছর ধরে এমন নিকৃষ্ট একটা মানুষকে ভালোবেসেছিল। ভাবতেই মরে যেতে ইচ্ছে করে, কিন্তু মরলে তো হবে না, বেঁচে থাকতে হবে। স্বর্ণ চোখ মুছে স্লাশ তক হেসে বলল, ডোন্ট ওয়ারি, তুমি এমনিতেও সেফ। আমি কাউকে কিছু জানাবো না, আর তোমার বিরুদ্ধে না কোনো অ্যাকশন নিব। ধরো, 2 বছর অভিনয়ের পুরস্কার এটা। কথাগুলো বলেই স্বর্ণ উল্টো দিকে হেঁটে চলল। নিগুড় যাতনায় পিছিয়ে উঠেছে শরীর মন। জীবনে কারো থেকে এভাবে ঠকে যাবে ভাবেনি সে। কিন্তু মানুষ যেটা ভাবে না, তার সাথে সেটাই হয়। অনার্স 2য় বর্ষে ওঠার পর একদিন আর্ট এক্সিবিশনে ঘুরতে গিয়ে উচ্ছ্বাসের সাথে দেখা পরিচয় হয় স্বর্ণের। কথায় কথায় জানতে পারে ওর ভার্সিটিরই সিনিয়র উচ্ছ্বাস। এরপর ক্যাম্পাসে দেখা সাক্ষাৎ, বন্ধুত্ব, প্রেম, হাসি, কান্না, খুনসুটি সব এখানেই। আর বিদায়টাও। বিষণ্ণ মনে বাসায় ফিরে দরজা আটকে বিছানায় শুয়ে বালিশে মুখ গুজে রাখল স্বর্ণা। বাইরে নিহারিকা খানম ডাকছেন খেতে। না পড়তে স্বর্ণা জবাব দিল, আমি এখন খাবো না মা, মাথা ব্যথা করছে, ঘুমাবো। স্বর্ণের কথা শুনে নিহারিকা খানম আর মেয়েকে বিরক্ত করলেন না। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল স্বর্ণ। শেষ বিকেলে খিদের তাড়নায় ঘুম ভাঙল ওর। বিছানা ছেড়ে গায়ে ওড়না চাপিয়ে হাত মুখ ধুয়ে কিচেনে গেল। নিহারিকা খানম কিচেনেই ছিলেন, দুধ গরম করেছিলেন নাতির জন্য। স্বর্ণকে দেখে বললেন, উঠেছিস? যা এখন খেয়ে নি। হুম। স্বর্ণ অল্প ভাত তরকারি নিয়ে খেতে বসলো। খাওয়ার রুচি নেই, ভালো লাগে না খেতে, আবার পেটে খিদেও আছে। যে আলুর তরকারি আগে চেটেপুটে খেত, আজকে সেটাও বিষের মতো লাগছে। কোনো মতে খেয়ে উঠে পড়ল, কিন্তু শরীর কুলিয়ে উঠল না। দৌড়ে গিয়ে ওয়াশরুমে বমি করে দিল। নিহারিকা খানমও দ্রুত গেলেন মেয়ের পেছনে। মাথায় পানি দিলেন, পানি খাওয়ালেন, মুখ ধুইয়ে দিয়ে বললেন, কত করে বলি শরীরের যত্ন নেই, নিশ্চিত গ্যাস্ট্রিক হয়েছে, বেড়েছে। স্বর্ণ মায়ের কথায় কিছু বলল না, কেবল মলিন হাসল। নিয়তিতে কি এসবই ছিল? ছোটবেলা থেকে অভাব অনটনেই বড় হয়েছে স্বর্ণ। বাবা মারা যাওয়ার পর বড় ভাইয়ের সংসারের হাল ধরে। তখন থেকে বাস্তবতা বুঝতে শিখেছে সে। অনেক কষ্টে এ পর্যন্ত এসেছে। এত বছর সংসারের জন্য করার পর এখন আর কিছুতেই করতে চায় না বড় ভাই। অবশ্য ওর তো সংসার, বউ বাচ্চা আছে। ভাবি চাইছে ওকে বিয়ে দিয়ে তাড়াতে। এতদিন তো উচ্ছ্বাসের ভরসাই ছিল বলে এসব গায়ে লাগেনি। কিন্তু এখন কি করে এসব সামলাবে? কারো কাছে বলবে বা কেমন করে নিজের সর্বনাশের কথা? মা শুনলে নিশ্চিত মরে যাবে। বড় ভাই ভাবি একেবারে মুখ ফিরিয়ে নিবে।
সমাজে ছিছি পড়ে যাবে। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলে ধিক্কার দিবে। তখন বোধহয় মৃত্যু ছাড়া কোনো পথ থাকবে না। অস্থিরতায় মাথা চক্কর দিয়ে ওঠে স্বর্ণর। চিন্তায় মস্তিষ্ক বিক্ষিপ্ত। কি করবে? গর্ভপাত করবে নাকি রাখবে এই বাচ্চাটা আসলে অনেক ঝড় ঝাপটা পোহাতে হবে। আর গর্ভপাত করলে কেউ জানবে না। ভালো কোনো জায়গায় বিয়ে হয়ে যাবে, স্বামী সন্তান নিয়ে সুখী সংসার করতে পারবে। এক মুহূর্তের জন্য নিজেকে চরম স্বার্থপর মনে হলো স্বর্ণর। মন মানছে না গর্ভপাত করতে, কিন্তু পরবর্তীতে যা হবে তা সামলাবে কি করে? সারা রাত চিন্তা করে স্বর্ণর মনে হলো গর্ভপাত করাই ভালো হবে। এছাড়া আর কিছু করার নেই। এই সমাজে টিকতে হলে স্বার্থপর হতেই হবে, যেমনটা উচ্ছ্বাস হয়েছে। সকাল হতে বেরিয়ে পড়ল স্বর্ণ। মনে মনে নিজেকে শক্ত করলো। ক্লিনিকে এসে ডাক্তারের সাথে কথা বলে আল্ট্রাসোনোগ্রাফি করালো। ডাক্তার বলল কাল আসতে, আজকে 2টো অপারেশন আছে, কাল আসলেই করে দেবে। স্বর্ণ রিপোর্টটা নিয়ে বাসায় এলো। গোপনে আলমারিতে লুকিয়ে রাখলো। কোনোভাবে কারো হাতে পড়া যাবে না এটা। রিপোর্টটা লুকিয়ে রান্নাঘরে এলো সে। তাকে রেখে সীমা ভাবি মুখ পাকিয়ে বলল, এলে তবে? আমি তো ভেবেছিলাম আসবেই না। স্বর্ণ কথা বলল না। কথায় কথা বাড়ে। স্বর্ণ কোনো উত্তর না দেওয়ায় সীমা হুকুমের স্বরে বলল, রান্নাগুলো করে রাখো ঠিক মতো, আমি সাব্বিরের স্কুলে যাচ্ছি। স্বর্ণ মাথা নাড়ালো কেবল। রান্না সেরে না খেয়েই বেরিয়ে পড়ল স্বর্ণ। টিউশনি করাতে যেতে হবে। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত 3টা বাচ্চাকে পড়াই সে। টিউশনি শেষ করে বাসায় ফিরে রান্নাঘরে গিয়ে সন্ধ্যার নাস্তা আর রাতের খাবার ঠিক করলো। সবাইকে খেতে দেওয়ার পর মনে পড়ল আজ সারাদিন পেটে কিছু পড়েনি। সবার খাওয়া শেষ। অল্প ভাত তরকারি নিয়ে রুমে আসতেই দেখলো ও রিপোর্টগুলো হাতে নিয়ে মা বসে আছে। দৃষ্টিনত চোখ দিয়ে নিজ শব্দে জল গড়াচ্ছে। দৃশ্যটা দেখে স্বর্ণর বুকটা মুচড়ে উঠল। এই বুঝি সব শেষ? স্বর্ণ কাপা গলায় ডাকল, মা। নিহারিকা খানম জল ভরা চোখে মেয়ের দিকে চাইলেন। এই দৃষ্টিতে একরাশ বেদনা, ঘৃণা লুকিয়ে আছে। নিজেকে ব্যর্থ মনে হচ্ছে, মা হিসেবে ব্যর্থ। আর্তনাদ করা কণ্ঠে নিহারিকা খানম বললেন, মা বলে ডাকবি না আমাকে, তোর মা মরে গেছে। স্বর্ণ ছুটে এসে মায়ের পায়ের ওপর পড়ল। পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, মা মাফ করে দাও আমাকে, মা মরে যাব আমি, এমন করো না, মরে যা তুই। নিহারিকা খানম ঘৃণা ভরা কণ্ঠে বলে রিপোর্টগুলো ফেলে রেখে চলে গেলেন ঘর ছেড়ে। স্বর্ণ বাঁধ ভাঙা কান্নায় ভেঙে পড়ল। মায়ের চোখে নিজের জন্য ঘৃণা কিছুতেই মেনে নিতে পারছে না। এরপর যখন সবাই জানবে তখন সবাই ঘৃণা করবে। এই ঘৃণার জীবন কি করে মানবে সে? কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল স্বর্ণ। আজ আর খাওয়া হলো না। হাতের প্লেটটাও পড়ে আছে অবহেলায়। চুলগুলো এলোমেলো হয়ে উঠছে। গাল জুড়ে নোনা পানির আস্তরণ। এভাবেই কেটে গেছে রাত। ভোরের আলো ফুটতেই ঘুম ছুটে গেল ওর। ভাতের প্লেটের দিকে তাকিয়ে মনে পড়ল কাল রাতেও খাওয়া হয়নি। ক্ষুধায় পেট জ্বলছে। স্বর্ণ কোনো রকম হাত ধুয়ে এসে রাতের বাসি ভাতটাই খেয়ে নিল। খাওয়া শেষে প্লেট নিয়ে কিচেনে গেল। এখনো কেউ উঠেনি ঘুম থেকে। প্লেট ধুয়ে মায়ের রুমের দিকে পা বাড়ালো। ভেতর থেকে দরজা বন্ধ। ভয় পেয়ে গেল স্বর্ণ। দ্রুত পাশের জানালার কপাটে ধাক্কা দিল। একটা কপাট খোলা আছে। সেখানে চোখ রাখতেই দেখল মা শুয়ে আছে বিছানায়। চিন্তামুক্ত হয়ে আবার রান্নাঘরে পা বাড়ালো। সকালের নাস্তা বানানোর জন্য নাস্তা তৈরি হতে হতে ভাইয়া ভাবি উঠে গেল। ভাইয়া রেডি হয়ে আসার আগেই স্বর্ণ নাস্তা দিয়ে দিল টেবিলে। সবাই নাস্তা খেতে বসেছে। শুধুমাত্র নিহারিকা খানম আসেনি। সীমা ভাবি বলল, উনি অসুস্থ, পরে খাবেন। খেতে খেতে বড় ভাই বলল, স্বর্ণ বিকেলে টিউশনিতে যাস না, তোকে দেখতে আসবে আমার বন্ধু। ভাইয়ের কথার মাঝে সীমা ভাবি বলল, তোমার বন্ধু সুমনের কথা বলছো? হ্যাঁ। ও আচ্ছা, ওর তো আগে এক বিয়ে হয়েছিল। হোক, তাতে কি, বেশি দিন তো টেকেনি, মাত্র 6 মাসের সংসার। আর ছেলে ভালো, ওই চেয়েছে স্বর্ণকে দেখতে। হ্যাঁ তা ঠিক, এর চেয়ে ভালো ছেলে আর তোমার বোন পাবেও না। বহু কষ্টে চোখের পানি লুকিয়ে ফেলল স্বর্ণ। সবার নাস্তা খাওয়া শেষ হবার পর সবকিছু গুছিয়ে স্বর্ণ বের হতে যাবে। সেই সময় সীমা বলল, কোথায় যাচ্ছ? এই তো ভাবি, একটু কাজ ছিল। এখন কোথাও যাওয়ার দরকার নেই, তোমার ভাইয়া বলেছে তোমাকে নিয়ে পার্লারে যেতে।
কিন্তু ভাবি আমার জরুরি কাজ আছে ভার্সিটিতে, কালকে যেও, আজকে না। স্বর্ণ আর কথা বাড়ালো না, চুপচাপ সোফায় বসে রইল। কিছুক্ষণ পর সীমা সেজে গুজে এসে বলল, চলো। স্বর্ণ বিনা বাক্যে সীমাকে অনুসরণ করলো। পার্লার থেকে বেরিয়ে স্বর্ণকে বাসায় যেতে বলে সীমা চলে গেল ছেলের স্কুলের দিকে। বেলা প্রায় 1টা বাজায়। স্বর্ণ আর ক্লিনিকে গেল না, ভাবলো কাল গিয়ে গর্ভপাত করবে। এখন বাসায় গিয়ে রান্না করাই শ্রেয়, তা না হলে ভাবি তুলকালাম করে ফেলবে। বাসায় ফিরে রান্নাঘরের দরজায় গিয়ে দেখলো নিহারিকা খানম রান্না করছেন। মাকে দেখে সামনে যাবে কি না তাই ভাবছে স্বর্ণ। দেখে যদি রেগে যায়। স্বর্ণ এসব ভাবতে ভাবতেই নিহারিকা খানম শান্ত কণ্ঠে বললেন, ভাতের মারটা ফেলে দে। স্বর্ণ মায়ের আদেশ পেয়ে তাড়াতাড়ি চলে এলো মার ফেলতে। উত্তেজনায় গরম পাতিলের ছ্যাঁকা লাগছে হাতে, তবুও সেদিকে ভ্রুক কেবো করল না। নিহারিকা খানম আলু ভর্তা স্বর্ণের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, দেখ লবণ হয়েছে কিনা। স্বর্ণ অবাক চোখে তাকিয়ে আছে মায়ের দিকে। সব জানার পর মা যে কথা বলবে এটা বিশ্বাসই করতে পারছে না স্বর্ণ। কোনো মতে ভর্তায় লবণ চোখে নিয়ে মাথা নাড়ালো। নিহারিকা খানম এবার ধীর কণ্ঠে প্রশ্ন করলেন, কি সিদ্ধান্ত নিলি? কি করবি বাচ্চাটা? অ্যাবর্শন করব। নিহারিকা খানম হঠাৎই চর মারলেন স্বর্ণের গানে। স্বর্ণ গালে হাত দিয়ে কান্না চোখে মায়ের দিকে তাকালো। নিহারিকা খানম আগুন কণ্ঠে মেয়েকে বললেন, নষ্টাগ্নি করার সময় মনে পড়েনি? এখন কেন এই নিষ্পাপ বাচ্চাটাকে মারবি? তোদের অপরাধের ফল ও কেন ভুগবে? ওর কি দোষ? দোষ তোর আর ওই ছেলের ফোন নাম্বার দে, কথা বলবো আমি। স্বর্ণ ফুপিয়ে কেঁদে উঠল। ভাঙা ভাঙা স্বরে বলল, মা ও আমাকে ছেড়ে চলে গেছে। ও এই বাচ্চাটাকে অস্বীকার করেছে, আমাদের নিতে যাচ্ছে না। ওর বাসা জিনিস, ওর বাবা মায়ের সাথে কথা বলবো। এভাবে একটা মেয়ে সর্বনাশ করে দায়িত্ব এভাবে এড়াতে পারবে না। না মা, আমি জোর করে ওর জীবনে থাকতে চাই না। নিহারিকা খানম কঠিন চোখে চেয়ে বললেন, তাহলে কি চাস? বাচ্চাটা অ্যাবর্শন করে ফেলবো। লজ্জা লাগে না তোর? মা নামের কলঙ্ক তুই। তুই যদি বাচ্চাটা মেরে ফেলিস তাহলে আল্লাহ যেন কখনো তোকে সন্তানের মুখ না দেখায়। স্বর্ণ আর্তনাদ করে উঠে বলল, মা। নিহারিকা খানম নিজের রাগকে শান্ত করতে কিছুক্ষণ চুপ থেকে বললেন, স্কলারশিপের আবেদন কর, চলে যা দেশ ছেড়ে। নিজের মতো বাঁচ, বাচ্চাটাকেও বাঁচা। ও কোনো দোষ করেনি স্বর্ণ, দোষ করেছিস তুই আর তোর প্রেমিক। এবার একটু নিজেকে শুধরে নে। কিন্তু মা, তোর ভাই যে ছেলেটার সাথে তোর বিয়ে দিতে চাচ্ছে ওই ছেলেটা ভালো না। আমি মা হয়ে তোর আর সর্বনাশ দেখতে পারবো না। তুই চলে যা স্বর্ণ, কিন্তু মনে রাখিস আমি তোকে কখনো মাফ করবো না। কথাগুলো বলেই রান্নাঘর ছেড়ে চলে গেলেন নিহারিকা খানম। স্বর্ণ নিজের চোখের পানি মুছে বাকি রান্নাগুলো শেষ করলো। এর মধ্যে সীমা ছেলেকে নিয়ে চলে এলো। আজ ভাইও তাড়াতাড়ি আসবে তার বন্ধুকে নিয়ে। সীমা বাসায় এসেই বলল, খেয়ে তৈরি হতে শুরু করে দাও, ওরা একটু পরে আসবে। আচ্ছা ভাবি। স্বর্ণ কোনো রকম খেয়ে ঘরে চলে গেল। একটু পর নিহারিকা খানম এসে ঘরের দরজা আটকে দিয়ে ওর সামনাসামনি এসে বলল, তুই ছেলের কাছে সময় চাইবি বিয়ের জন্য। পিড়াপিড়ি করলে এঙ্গেজমেন্ট করে রাখ, কিন্তু বিয়ে করিস না। স্বর্ণ মায়ের কথায় প্রাণ ফিরে পেল। মা যে এভাবে সাপোর্ট করবে ভাবতে পারিনি। মায়ের মুখের দিকে তাকাতেই বুক ফেটে যাচ্ছে স্বর্ণের। কি করে মাকে এত বড় কষ্ট দিল সে? কেন দিল? কেন প্রতারকটাকে ভালোবাসলো? স্বর্ণের কান্না চলে এলো। নিহারিকা খানম ওকে শাড়ি পরাতে পরাতে বললেন, কাঁদিস না, শক্ত হ, আরো অনেক বিপদ আসবে। সেগুলো মোকাবেলা করার মতো মানসিকভাবে শক্ত হতে হবে। তিনি থেমে আবার বললেন, আমি আমার ভাগের জমিটুকু বেচে দিয়েছিলাম তোর বিয়েতে খরচ করব বলে, কিন্তু এখন এই টাকাটা তোর বিদেশ যাওয়ার জন্য দেব। কিন্তু মা, তুমি। আমার চিন্তা করার দরকার নেই। আমার চিন্তা করলে তুই কাজটা করতি না। শাড়ি পরানো শেষে নিহারিকা খানম চলে গেলেন। স্বর্ণের বুক ভেঙে যাচ্ছে। মায়েরা এত মায়াবতী হয় কেন? কই, তার পেটেও তো একটা সন্তান বড় হচ্ছে, ওর জন্য তো মায়া হচ্ছে না স্বর্ণের? তাহলে কি সে স্বার্থপর মা? না, মায়েরা কখনো স্বার্থপর হয় না। স্বর্ণ নিজের পেটে হাত রাখলো। এখানে সুন্দর তুলার মতো একটা নিষ্পাপ বাবু বড় হচ্ছে, যে তাকে মা মা বলে ডাকবে। হঠাৎই গভীর মমতা অনুভব করল স্বর্ণ। মনে হলো এই বাচ্চাটাকে বাঁচাতেই হবে। পেটে হাত রেখে মনে মনে বলল, মাকে মাফ করে দিস বাবু, তোকে আমি বাঁচাতে চাইনি, কিন্তু হঠাৎই মনে হলো তুই না হলে
আমি শূন্য হয়ে যাব, তোকে ঘিরে আমার সুখ। আমি তোকে বাঁচাবো ময়না। স্বর্ণ চোখের পানি মুছে হালকা সাজগোজ করলো। একটু পর সীমা আসলো। ওকে দেখে হালকা হেসে বলল, বাহ, তোমাকে তো সুন্দর লাগছে ভীষণ। আজ পছন্দ করেই ফেলবে সুমন ভাই। চলো, ওরা চলে এসেছে। স্বর্ণ মাথা নেড়ে সীমার সাথে চলল। ড্রয়িং রুমে স্বর্ণের ভাইয়ের সাথে একটা ছেলে বসা আছে। এটাই সুমন। এর আগে একবার দেখেছিল স্বর্ণ লোকটার আগের বিয়েতে। সীমা সামনাসামনি ওকে বসালো। সুমন চওড়া হেসে সালাম দিল। স্বর্ণ নিচু স্বরে সালামের জবাব দিল। এরপর কিছুক্ষণ কথাবার্তা চলল। সুমন এক পর্যায়ে স্বর্ণের ভাইকে বলল, আশরাফ তোর বোনের সাথে আলাদা একটু কথা বলবো। হ্যাঁ, সেটা কি বলার আছে? যা বল। আশরাফ বোনের দিকে ইশারা করলো। স্বর্ণ সুমনকে সাথে করে ছাদে উঠল। সুমন ওর দিকে চেয়ে চওড়া হেসে বলল, তুমি আগের থেকে আরো সুন্দর হয়ে গেছো। সেবার আমার বিয়েতে অত সুন্দর লাগেনি। স্বর্ণের মোটেও ভালো লাগছে না লোকটাকে, কিন্তু কিছু বলতেও পারছে না। সুমন আমারও বলল, আগে প্রেম করেছ? স্বর্ণ ওর দিকে তাকিয়ে মাথা নাড়ালো। সুমন আবারও জিজ্ঞেস করলো, কয়টা? একটা মাত্র। আমার বিয়ের আগে অনেকগুলো প্রেম করেছি। বিয়ের পরও তো জানো কি হয়েছে। এক কলিকের মেয়েকে পছন্দ হয়ে গিয়েছিল। তারপর ওর কথা বলতেই স্বর্ণর দিকে চোখ পড়তেই সুমনের হুঁশ আসলো। বুঝতে পারলো আসলে এই কথাটা বলা উচিত হয়নি। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য হালকা কেসে আবার বলল, এখন বলো, বিয়ে কবে করতে চাও? আমার সময় প্রয়োজন। কেন? আমি এমবিএর জন্য বিয়েটা করতে চাই। এমবিএর পর বিয়েটা করতে চাই। বিয়ের পরও তো এমবিএ করা যাবে, কিন্তু আমি বিয়ের আগে করতে চাই। বিয়ের পর শুধু সংসার করব। সুমন স্বর্ণের কথায় হেসে বলল, ও আচ্ছা, ঠিক আছে, তাহলে এমবিএ এর পরই বিয়ে করব আমরা। কিন্তু এঙ্গেজমেন্ট তো করে রাখতেই পারি, তাই না? নাকি এটাও এমবিএ এর পর? বলে খিলখিলি বিদঘুটে হাসল সুমন। এঙ্গেজমেন্ট করে রাখা যায়, স্বর্ণ থমথমে গলায় বলল। আচ্ছা বেশ, সামনের সপ্তাহে আমার পরিবার সহ এসে এঙ্গেজমেন্ট করে যাব। আজকে তবে আসি। টেক কেয়ার ডার্লিং। এটা বলেই সুমন হাসতে হাসতে চলে গেল নিচে। স্বর্ণ রাগে হাত মুষ্টিবদ্ধ করে রাখল। সুমন যাওয়ার পর স্বর্ণ ছাদ থেকে নামলো। ও নামতেই সীমা বলল, কি গো, সুমন ভাই তো তোমাকে দেখে খুব পছন্দ করেছে। বলেছে আগামী সপ্তাহে এসে এঙ্গেজমেন্ট করে যাবে। স্বর্ণ দায় সারা কণ্ঠে বলল, ও আচ্ছা, হ্যাঁ, আর এই 5,000 টাকা তোমাকে দিয়েছিল, আমার কাছে রাখছি। আয়োজন করতেও তো টাকা লাগে নাকি? স্বর্ণ মাথা নেড়ে নিজের ঘরে চলে গেল। মনটা পিছিয়ে আছে। শাড়ি গহনা চেঞ্জ করে মেকআপ ধুয়ে চুলগুলো হাত খোপা করে ফোনটা হাতে নিল জ্যারিনকে কল করার উদ্দেশ্যে। কল কেটে যাওয়ার পূর্বেই জ্যারিন রিসিভ করলো। স্বর্ণই প্রথমে জিজ্ঞেস করলো, কেমন আছিস? এই তো ভালো, তুই? ভালো। আচ্ছা শোন, স্কলারশিপের জন্য আবেদনের ডেটটা কি শেষ? না, কাল লাস্ট ডেট। কেন বলতো? আমি আবেদন করব। উচ্ছ্বাস ভাইয়া জানে? ওকে জানতে হবে কেন? ওর সাথে আমার আর কোনো লেনা দেনা নেই। মৃদু উষ্ণ কণ্ঠে বলল স্বর্ণ। মানে কি হয়েছে? ব্রেকআপ। আরে এমন তো কতই হয়, দেখিস ঠিক হয়ে যাবে আবার। না, আর কিছু ঠিক হয়নি। এসব বিষয় আর প্রশ্ন করিস না। এখন বল, কাল ভার্সিটিতে আসবি? হ্যাঁ, আসবো। আচ্ছা, দেখা করিস। আচ্ছা। স্বর্ণ ফোন রেখে দরজা বন্ধ করে ভার্সিটির কাগজপত্র, সার্টিফিকেট সব কিছু একত্রে করলো। কার প্রয়োজন হবে, সব কিছু এমনভাবে করতে হবে যেন যাওয়ার আগের দিনেও কেউ জানতে না পারে। স্বর্ণ মাগরিবের নামাজ পড়ে উঠতেই সীমা এসে বলল, সুমন ভাই তোমাকে ফোন দিচ্ছে, রিসিভ করছো না কেন? সাইলেন্ট ছিল ভাবি। ফোন রিসিভ করো তাড়াতাড়ি, সীমা কঠিন স্বরে বলে চলে গেল। স্বর্ণ অনিচ্ছায় টেবিলের ওপর থেকে ফোনটা তুলে দেখল আননোন নাম্বার থেকে 5 বার মিস কল এসেছে এবং ইতিমধ্যে আবারও এসেছে। স্বর্ণ ফোন রিসিভ করতেই ওপাশ থেকে সুমন বলল, ফোন রিসিভ করছিল না কেন? সরি, সাইলেন্ট ছিল আর নামাজ পড়ছিলাম। ফোন আর সাইলেন্ট রেখো না ডার্লিং, কারণ এখন থেকে আমি তোমাকে যখনই মিস করব তখনই কল করব। আচ্ছা, স্বর্ণ নিরস কণ্ঠে জবাব দিল। কাল দেখা করবে? না, কাল তো ব্যস্ত আছি। ক্লাস আছে ভার্সিটিতে, আর দুপুরে টিউশনি আছে। টিউশনিগুলো ছেড়ে দাও। কেন এত কষ্ট করতে হবে? আমি তো আছি। স্বর্ণ দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল, যার থাকার কথা সেই রইল না, বাকি সবাইকে দিয়ে কি করব আমি?
কাউকে লাগবে না আমার। এখন থেকে নিজের জন্য আমি নিজেই যথেষ্ট। কথাগুলো মনে মনে বললেও মুখে বলল না। মাসের মাঝখানে তো এখন ছাড়া যাবে না, গার্ডিয়ানরা ছাড়তে দিবে না, মাস শেষে ছেড়ে দেব। সুমন কিছুটা বিরক্তি নিয়ে বলল, এত ব্যস্ত থাকলে তোমার সাথে সময় কাটাবো কখন? ব্যস্ততা কি আমার নেই? আমিও তো ব্যস্ততা ফেলে তোমার সাথে দেখা করতে চাইছি, তুমি কেন পারবে না? সরি, কি আর করার, চাপ যাচ্ছে ভীষণ। বিয়ের পর আপনাকেই সময় দেব। বিয়ের পর দিয়ে কি হবে? বিয়ের আগেই তো দিতে হবে। তোমাদের মেয়েদের যত সব বাহানা। কাল সন্ধ্যায় দেখা করবে? সন্ধ্যায় তো বের হতে পারবো না, আপনি চাইলে বাসায় আসতে পারেন। উফ, তুমি এত ব্যাকডেটেড কেন? বাসায় এত মানুষের সামনে আমরা কিভাবে সময় কাটাবো? আমি কিছু জানি না, তুমি কাল সন্ধ্যায় দেখা করবেই আমার সাথে। কিন্তু ভাইয়া, স্বর্ণর কথা থামিয়ে সুমন বলল, আর সব কিছু বলবে না, আমি ওর সাথে কথা বলে নিব। ওকে বাই। স্বর্ণর আর কোনো কথায় না শুনেই ফোন রেখে দিল সুমন। স্বর্ণ ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে চোখ বুঝে রইল বালিশে। হঠাৎই কারো হাতের স্পর্শ পায় চোখ খুলল স্বর্ণ। নিহারিকা খানম মেয়ের মুখের দিকে চেয়ে বললেন, স্কলারশিপের আবেদন করবি কবে? লাস্ট ডেট কালই করব। কাগজপত্র সব ঠিকঠাক আছে? হ্যাঁ, সব ঠিকঠাক করে রেখেছি। আচ্ছা, খুব সাবধানে। স্বর্ণ মাথা দোলালো। মাকে পেয়ে চোখের পানিগুলো বাদ মানছে না, টই টম্বুর করছে অক্ষি কোটরে। যে কোনো সময় ঢল নামবে। নিহারিকা খানম উদ্বিগ্ন কণ্ঠে বললেন, কি হয়েছে তোর? মায়া, এত কষ্ট হচ্ছে কেন আমার? নিহারিকা খানম মেয়েকে বুকে জড়িয়ে ধরে বললেন, ধৈর্য ধর মা, এখন তোর যেটা দরকার সেটা হলো প্রচুর ধৈর্য, দাঁতে দাঁত কামড়ে থাক। সময় তোরও ফিরবে, বিশ্বাস রাখ। স্বর্ণ চোখের পানি মুছে ধীর কণ্ঠে বলল, মা, তোমার মেয়ে পারবে, আমি জানি। নিহারিকা খানম মেয়ের সাথে কিছুক্ষণ থেকে চলে গেলেন। মা যাওয়ার পর স্বর্ণ রান্নাঘরে গেল রাতের খাবারের আয়োজন করতে। আজ ভাইয়া ভাবি আর আজমান বাসায় খাবে না, ওদের দাওয়াত আছে কলিগের বিয়েতে, তাই শুধু মায়ের জন্য আর নিজের জন্য রাঁধবে। স্বর্ণ অল্প করে খিচুড়ি বসালো, মরিচ আর শুটকি ভর্তা আর সাথে বড়ইয়ের আচার। রান্না শেষ করে মায়ের রুমে গেল। এশার নামাজ পড়েছে নিহারিকা খানম। নামাজ পড়তে দেখে স্বর্ণ আর ডাকলো না। ডাইনিংয়ে খাবার সাজিয়ে আর একটু পর গিয়ে মাকে ডেকে বলল, মা, খাবে এসো। কি করেছিস আজ? খিচুড়ি খেতে মন চাচ্ছিল, তাই খিচুড়ি, মরিচ, শুটকি ভর্তা আর আচার। নিহারিকা খানম হালকা হেসে বললেন, চল খেতে খেতে কোনো মুভি দেখি, অনেক দিন হয় কোনো মুভি দেখি না, আসো। স্বর্ণ আর নিহারিকা খানম খেতে খেতে টিভিতে শাহরুখ খানের দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে দেখতে লাগলো। খাওয়া শেষে সব কিছু গুছিয়ে আসতেই সীমা ফোন দিয়ে বলল, ওরা আজ আসবে না, কাল সকালে আসবে। সীমার সাথে কথা বলে স্বর্ণ মায়ের ঘরে চলে গেল। আজ মায়ের সাথে ঘুমাবে। নিহারিকা বেগম বিছানা তৈরি করছিলেন ঘুমানোর জন্য। স্বর্ণকে দেখে বললেন, তুই জেগে থাকিস না, ঘুমিয়ে যা, ওরা আসলে আমি খুলবো। ওরা আজ আসবে না মা? ফোন করেছিল? হ্যাঁ, ভাবি ফোন করে বলেছিল। আচ্ছা, তাহলে যা, শুয়ে পড়। মা, আমি আজ তোমার কাছে ঘুমাই। নিহারিকা খানম মেয়ের দিকে তাকিয়ে কোমল স্বরে বললেন, চলে আয়। স্বর্ণ খুশি মনে মায়ের সাথে শুয়ে পড়ল, মাকে জড়িয়ে ধরে রাখলো। নিহারিকা খানম দোয়া দরুদ পরে মাথায় ফু দিয়ে মাথায় হাত বুলাতে লাগলেন। স্বর্ণ মায়ের স্নেহের পরশে বুঝতে সহজেই ঘুমিয়ে পড়ল। নিহারিকা খানম মেয়ের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বললেন, হে আল্লাহ, আমার মেয়েটাকে তুমি মাফ করো, ওর সহায় হও, ওকে ধৈর্য দাও, অনেক ধৈর্য দাও, ও যেন ভেঙে না পড়ে। নিহারিকা খানম স্বর্ণের মাথায় চুমু দিয়ে জড়িয়ে ধরে রাখলেন। সকালে মা মেয়ে মিলে নাস্তা বানিয়ে একসাথে নাস্তা করলো। নাস্তা শেষে নিহারিকা খানম বললেন, তুই গিয়ে স্কলারশিপের আবেদনটা সেরে আয়, আমি এদিকটা সামলে নিচ্ছি। আচ্ছা মা। স্বর্ণ কাগজপত্র নিয়ে বেরিয়ে পড়লো ভার্সিটির উদ্দেশ্যে। ক্যাম্পাসে হাঁটতে হাঁটতে খেয়াল করলো অদূরেই উচ্ছ্বাস আর ওর সব বন্ধু বান্ধব মিলে আড্ডা দিচ্ছে। স্বর্ণ নিজেকে সামলে নিল, ইচ্ছার বিরুদ্ধে নিয়ন্ত্রণ করলো নিজেকে। সেদিকে আর তাকালো না। জেরিনের সাথে দেখা করে আবেদনের কাজ সম্পূর্ণ করলো। তারপর ভার্সিটি থেকে বের হওয়ার সময় আবারও উচ্ছ্বাসকে দেখলো, এখন একটা মেয়ের সাথে। এই মেয়েটা বেশ জুনিয়র, এবার অনার্স ফার্স্ট ইয়ারের। স্বর্ণ চেনে উচ্ছ্বাসের নাকি পরিচিত।
আজ সেই মেয়ের সাথে ওকে দেখে স্বর্ণের ভেতরটা কেমন জ্বলছে। ঘৃণার দৃষ্টিতে চোখ জোড়া ফিরিয়ে নিয়ে ভার্সিটি থেকে বেরিয়ে গেল। নিজেকে স্বাভাবিক করে টিউশনিতে গেল। সুমন ফোন করেছে 2বার হচ্ছে, ইচ্ছে করেই রিসিভ করেনি স্বর্ণ। সুমন এবার টেক্সট করলো, পিক আপ দ্য ফোন। স্বর্ণ দেখেও ফেলে রাখলো। ভালো লাগছে না কিছুই। পৃথিবীতে ভালোবাসা বলতে কিছু নেই, সব মোহ কেটে গেলে সব শেষ। টিউশনি থেকে ফিরে গোসল করে খেয়ে বিশ্রাম নিচ্ছিল স্বর্ণ। প্রয়োজনীয় একটা কাজে ফেসবুক এসেছে, কিন্তু নিউজ ফিডে চোখ পড়তেই দেখলো কিছুক্ষণ আগে উচ্ছ্বাস আর ওই মেয়েটা রিলেশনশিপ স্ট্যাটাস দিয়েছে। স্বর্ণ বড় একটা শ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করে ব্লক করে দিল দুজনকে। এরপর ফোনটা রেখে বিছানায় হেলান দিয়ে শুয়েছিল। কখন যে ঘুমিয়ে পড়েছে সে বলতেও পারবে না। মাগরিবের আজানের শব্দে ঘুম ভেঙেছে স্বর্ণ। অজু করে নামাজ পড়ে রান্নাঘরে গেল নাস্তা বানাতে। কিছুক্ষণ পর চা জাল দিতে দিতেই ড্রয়িং রুমে সুমনের গলার আওয়াজ পেল। সীমা সুমনকে বসতে বলে রান্নাঘরে আসলো। স্বর্ণকে ডেকে বলল, সুমন ভাই এসেছে। তুমি নাকি ওনার কল ধরনি? সাইলেন্ট ছিল ভাবি। স্বর্ণ দায় সারা কণ্ঠে জবাব দিল, আর সাইলেন্ট রেখো না, কথা বলো ওনার সাথে। যাও, ড্রয়িং রুমে বসে আছে, আমি চা নাস্তা নিয়ে আসছি। স্বর্ণ বিনা বাক্যে ড্রয়িং রুমে চলে এলো। ওকে দেখেই সুমন বলল, কল ধরনি কেন? ইগনোর করছো? তেমন কিছু না, আসলে সাইলেন্ট ছিল, ফোন চেক করিনি। আচ্ছা রেডি হও, বের হব আমরা। আমার শরীর খারাপ লাগছে, আজকে না। আমি বাহানা শুনবো না স্বর্ণ, তুমি যাবে আমার সাথে, ব্যাস। না হলে আমি আশরাফকে ফোন দিচ্ছি। স্বর্ণ মান মুখে বলল, আচ্ছা বসুন, রেডি হয়ে আসছি। স্বর্ণ ভেতরে গিয়ে কালো রঙের একটা 3 পিস পরে হালকা সেজে গুজে এলো। সুমন ওকে দেখে বিরক্ত হয়ে বলল, 3 পিস কেন পরেছ? শাড়ি পরতে পারোনি? শাড়ি পরতে মন চাচ্ছে না এখন। তুমি এমন করো কেন বলো তো? আমি যা বলবো সবসময় তার বিপরীতে করো। স্বর্ণ কথা ঘুরিয়ে বলল, যাবেন না? সুমন বিরক্তি নিয়ে বলল, চলো। বেরিয়ে রিক্সা নিল সুমন। পাশাপাশি বসেও কিছুটা দূরত্ব রেখেছে স্বর্ণ, কিন্তু সুমন বরাবরই কাছে আসার চেষ্টা করছে। এক পর্যায়ে স্বর্ণ বলল, সরে বসুন, আমার খারাপ লাগছে। হ্যাঁ, আমি বসলেই খারাপ লাগবে, বয়ফ্রেন্ড বসলে লাগবে না। বয়ফ্রেন্ডের সাথে তো কত কিছু করেছো, আমার সাথে করতে দোষ কি? আমি তো তোমার ফিয়ান্সে, হাজবেন্ড নন তো। সরে বসুন, তা না হলে নেমে যাব। স্বর্ণ কঠোর স্বরে বলল। তাতে কাজও হলো, সুমন সরে বসেছে। সারা রাস্তা আর কোনো কথা হয়নি, যে যার মতো ছিল। সুমন ওকে নিয়ে একটা 5 স্টার হোটেলে এলো। কর্নারে একটা টেবিলে গিয়ে বসলো ওরা। যদিও স্বর্ণের ইচ্ছে ছিল না কোনায় বসার, তবুও কিছু বলল না সুমনকে অনুসরণ করে কোনার টেবিলেই বসলো। প্রথমে সুমন বলল, কি খাবে বলো, অর্ডার দিই। আপনি দিন, আমার ইচ্ছে করছে না কিছু খেতে। সুমন এবারও বিরক্ত হলো, নিজে গিয়ে চাইনিজ অর্ডার দিয়ে এলো। ফিরে এসে সুমন বলল, শোনো, কয়দিন পর আমাদের অফিসিয়াল একটা ট্যুর আছে, তোমাকে নিয়ে যাব ভাবছি। না, আমি কোথাও যাব না। ভয় পাচ্ছ কেন? তোমার ভাইয়া ভাবিও থাকবে, আর তোমার ভাই নিজেই বলেছে নিয়ে যেতে। তোমার সমস্যা কোথায়? আমার ইচ্ছে নেই যাওয়ার, আপনি গিয়ে ঘুরে আসুন। সুমন খেপে গিয়ে বলল, তুমি এমন করো কেন? আমার কোনো গার্লফ্রেন্ডকে এতবার বলা লাগতো না, যখন বলতাম চলে আসতো। আর তুমি? আমি আপনার গার্লফ্রেন্ড নই। নত কি হয়েছে, কয়েকদিন পর তো বিয়ে করবই আমরা। যেদিন বিয়ে হবে সেদিন আমার আপত্তি থাকবে না। যেখানে যেতে বলবেন যাব, কিন্তু এর আগে জোর করবেন না, জোরাজোরি ভালো লাগে না। আমি তোমার এত কথা শুনবো না, তুমি যাবে মানে যাবে, এ নিয়ে আর কথা বলবে না। স্বর্ণ কিছু বলল না, আর নীরব হয়ে রইল, তবে মেনে নিল না। সে যাবে না কিছুতেই, কিন্তু সেটা আর প্রকাশ করলো না। খাবার আসার পর খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লো ওরা। সুমন ওকে নিয়ে একটা শপিং মলে গেল। প্রথমে শাড়ির কর্নারে ঢুকলো। সুমন শাড়ি দেখানোর জন্য বলল। বিভিন্ন ডিজাইনের জামদানি শাড়ি রাখা হলো ওদের সামনে। সুমন বলল, পছন্দ করো, যে কয়টা পছন্দ হবে সব কিনে দেব। স্বর্ণ কিছুক্ষণ শাড়িতে চোখ বুলিয়ে বলল, কালো জামদানিটা সুন্দর। কি, কালো জামদানি তোমার ভালো লেগেছে? আমার তো খ্যাত লাগছে, তোমাকে হলুদ জামদানিতে মানাবে। বলে সুমন হলুদ একটা জামদানি দিল স্বর্ণকে। বলল, পরে এসো তো। পড়তে ইচ্ছা করছে না, এত কথা শুনছি না, যা বলছি করো।
সুমন কঠোর গলায় বলল। স্বর্ণ আর কথা বাড়ালো না, শাড়ি নিয়ে চলে গেল চেঞ্জ করতে। কিন্তু রংটা একদমই ভালো লাগছে না ওর। হলুদ শাড়ি পরে বেরিয়ে আসতেই সুমন বলল, ভালো লাগছে না তেমন, এখন যাও খয়েরি রঙেরটা পরে এসো। স্বর্ণ আবার গেল চেঞ্জ করতে। এভাবে 5টা শাড়ি বদলালো ওকে দিয়ে। শেষ পর্যন্ত নীল রঙের একটা শাড়ি পছন্দ হয়েছে এবং সেটাই কিনল সুমন। স্বর্ণের কোনো মতামতই নিল না। আর স্বর্ণের পছন্দ করা কালো রঙের নিল ওর ভাবির জন্য। শপিং মল থেকে বেরিয়ে সুমন বলল, এবার বাসায় চলো। মাঝে মধ্যেই এভাবে বের হব আমরা, আর নিজেকে তৈরি করো আমার জন্য। এভাবে ব্যাকডেটেড হয়ে থাকলে হবে না। অন্যান্য মেয়েরা কত মডার্ন, আর তুমি এত পরেও গেয়েই রয়ে গেছ। আমার মনে হয় এই কারণে তোমার বয়ফ্রেন্ড তোমাকে ছেড়ে গেছে। সুমনের বলা কথায় কোনো জবাব দিল না স্বর্ণ। প্রচণ্ড কষ্ট হয়েছে ওর। হয়তো সুমন ঠিক বলেছে, ও গেয়ে বলে উচ্ছ্বাস ওকে ছেড়েছে। বাসায় আসার পর সীমাকে 2টো শাড়ির প্যাকেট দিয়ে বলল, তোমার জন্য 2টো শাড়ি কিনে দিয়েছে সুমন। সীমা খুশিতে গদগদ হয়ে বলল, সত্যি? হ্যাঁ। সীমা শাড়িগুলো খুলে দেখা শুরু করলো। আর স্বর্ণ নিজের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে 3 পিস খুলে ঘরের পোশাক পরলো। তখনই সীমা এসে বলল, তোমাকে কিছু কিনে দেয়নি? আমাকে তো দিবে এই বিয়ের পর, এগুলো তোমার জন্য দিয়েছে। সীমা আহ্লাদি কণ্ঠে বলল, সুমন ভাই কত ভালো দেখেছ। স্বর্ণ কিছু বলল না। কিছুটা তাচ্ছিল্যের হাসি দেখা গেল মুখে। অতপর সীমা আবার বলল, আচ্ছা শোনো, তরকারিগুলো গরম করে রাখো, আর আজ পানের জন্য দুধ জাল দিয়ে ঘরে দিয়ে যেও। স্বর্ণ মাথা নাড়ালো। সীমা খুশিতে গদগদ হয়ে নিজের ঘরে চলে গেল শাড়িগুলো ট্রায়াল দিতে। বাসার সবাই ঘুমিয়ে যাবার পর স্বর্ণ নিজের আলমারি খুলে উচ্ছ্বাসের দেওয়া যত গিফট আছে সব নিয়ে ছাদে গেল। তাতে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিল। আর যতক্ষণ না পর্যন্ত সমস্তটা পুড়েছে ততক্ষণ চেয়েছিল। মনের আগুন যে আরও কতটা তীব্র সেটা নিজে ছাড়াও কেউ অনুভব করতে পারে না। আজ যখন সুমন কথা শোনাচ্ছিল তখন স্বর্ণর মন চাচ্ছিল মরে যেতে। কেন জীবনটা এত কলুষিত হয়ে গেল? পদে পদে কষ্টে জর্জরিত হতে হচ্ছে। পড়া শেষে চোখ মুছে ছাদ থেকে নেমে যাওয়ার সময় স্বর্ণ মায়ের দেখা পেল। নিহারিকা খানম বললেন, যাস না, কফি এনেছি, আয় কফি খাই। স্বর্ণ গেল না, মায়ের সাথে বসলো। নিহারিকা খানম কফিটা বাড়িয়ে বলল, দেখ কেমন হয়েছে। তুমি বানালে ভালোই হয় মা, তোমার সব কিছুই বেস্ট। নিহারিকা খানম হাসলো। কফিতে চুমুক দিয়ে বললেন, ভালো করেছিস, বেঈমানদের স্মৃতি রাখতে নেই। মা, সুমন আমাকে নিয়ে অফিসিয়াল ট্যুর দিতে যাচ্ছে। ভাইয়াও রাজি হয়েছে। সমস্যা নেই, যেদিন বলবে তার আগের দিন তুই তোর খালার বাসায় চলে যাবি। আমাকে বললে বলবো ভার্সিটি থেকে ট্যুরে গেছে। স্বর্ণ মায়ের কথা শুনে পুলক অনুভব করলো। আনন্দিত কণ্ঠে বলল, মা, তুমি আমাকে সবসময় এত বোঝো কেন? তোমার মতো কেউ বোঝে না। কারণ আমি তোর মা। মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন তিনি। মায়ের সাথে কিছুক্ষণ কথা বলে ঘরে এসে ঘুমালো না স্বর্ণা। প্রজেক্টের পেপারগুলো নিয়ে বসলো। প্রফেসর কিপ্রিয়া তাকে এগুলো দেখতে দিয়েছে। ডিপার্টমেন্ট ভালো সিজিপিএ ধারণীদের মধ্যে স্বর্ণ দ্বিতীয়, আর প্রথম হলো আরব। প্রফেসর ওদের দুজনকে স্নেহ করেন খুব। তিনি বলেছেন যার আইডিয়া ভালো হবে তার জন্য তিনি সুপারিশ করবেন। আরবের পরিকল্পনা দক্ষতা খুবই উন্নত। তাই ভয় লাগছে স্বর্ণের, যদি আরবের কাজ পছন্দ হয়ে যায় প্রফেসরের, তাহলে তো তিনি ওর জন্য সুপারিশ করবেন আর ওর স্কলারশিপটা হয়ে যাবে। কিন্তু এই স্কলারশিপটা তো স্বর্ণের খুব দরকার। যদি আগের মতো অবস্থা থাকতো, উচ্ছ্বাস বাচ্চাটা মেনে নিত, ওদের বিয়ে হতো, তাহলে হয়তো স্বর্ণ প্রজেক্ট নিয়ে এত সিরিয়াস থাকতো না। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। 4:15 বিছানায় শুয়ে পড়ল স্বর্ণ। ঘুম আর মানছে না, এবার একটু ঘুমাতে হবেই। তারপর আবার সকালে উঠে নাস্তা বানিয়ে ভার্সিটিতে যেতে হবে। অ্যালার্মের কর্কশ শব্দে ঘুম ভেঙে গেল স্বর্ণের। 1 ঘন্টা ঠিক মতো ঘুম হয়নি। মাথা ধরে আছে ভীষণ। তবু উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে রান্নাঘরে গেল নাস্তা বানাতে। ঘুমে চোখ ঠুলছে ওর, তবুও রুটি বানাচ্ছে। পেছন থেকে নিহারিকা খানম ওর কাছে হাত রাখতেই স্বর্ণ ঘুরে তাকালো। মেয়ের চোখের দিকে তাকিয়ে তিনি বুঝলেন সব কিছু। হাত থেকে আটার কাই নিয়ে বললেন, যা ঘরে গিয়ে ঘুমা, আমি ডাক দিলে উঠবি। এর আগে যেন উঠতে না দেখি। মা, আমি পারবো, তোরে আমি যা বলছি তাই কর।
বেশি কথা বলবি না। স্বর্ণ মায়ের কথা মেনে নিল চুপচাপ। না মেনে উপায় নেই, শরীর চলছে না। ঘরে এসে বিছানায় শুয়ে আবারও ঘুমে তলিয়ে গেল স্বর্ণ। 8টায় নিহারিকা খানম স্বর্ণকে ডেকে দিলেন। ঘুম থেকে উঠে একটু ভালো লাগছে এখন। গোসল করে খেয়ে বেরিয়ে যাওয়ার সময় সীমা ওকে ডেকে বলল, কাল রাতে ট্যুরে যাব আমরা। তুমি, সুমন ভাই আর তোমার ভাই আর আম্মা যান, আজমান। মাকেও নিয়ে যাও। উনি তো বুড়ো মানুষ, ওনারা তো শখ আছে নাকি? স্বর্ণ কিছু বলতে নেবে তারা কি নিহারিকা খানম পেছন থেকে চোখে ইশারা করলেন চুপ থাকতে। মায়ের আদেশ মান্য করে স্বর্ণ চুপ করে বেরিয়ে গেল। আজ দুটো কথা শোনাতে মন চাচ্ছিল খুব। সংসারে সেও টাকা দেয়, তবুও এভাবে দাসের মতো ব্যবহার করে কেন মায়ের সাথে? তারা বোঝে না কেন বুড়ো মানুষের ও শখ আহ্লাদ থাকে। বুড়ো তো শরীর হয়, মনও তো তরুণ সব সময়। ভার্সিটি থেকে বেরিয়ে সুমনকে দেখে অবাক স্বর্ণ। এই লোক এখানে কি করে? এখন আবার সময় কাটাতে হবে নাকি ওর সাথে? স্বর্ণ চিন্তিত কণ্ঠে প্রশ্ন করলো, আপনি এখানে? শপিং করবো, চলো। কালকে তো ট্যুরে যাচ্ছি আমরা, শপিং না করলে চলে? আর তুমি যা ব্যাকডেটেড জামা কাপড় পরো, তোমাকে নিয়ে কলিগদের সামনে যেতেই লজ্জা লাগবে আমার। তাই চলো, আজকে তোমাকে কিছু ড্রেস কিনে দিই। কিন্তু আমার তো টিউশনই আছে। ছুটি নেয় নাও 4 দিনে, আজকে তো শপিংয়ে যাবে আর 3 দিন ট্যুরের জন্য। এতদিন ছুটি নেওয়া যায় না টিউশন থেকে। তাহলে বাদ দিয়ে যাবে না এখন। সুমন এবার খেপে গিয়ে বলল, তোমার কাছে আমার চেয়ে টিউশনের গুরুত্ব বেশি? চন্দ্র মনে মনে বলল, অনেক বেশি। কিন্তু মুখে কথা ঘুরিয়ে ফেলে বলল, আচ্ছা আমি না করে দিচ্ছি সবাইকে। স্বর্ণ সবাইকে টেক্সট করে জানিয়ে দিল আজকে আসতে পারবে না, কিন্তু 4 দিনের কথা বলেনি, শুধু আজকের কথাই উল্লেখ করেছে। অবশ্য 4 দিন ছুটি এমনিতেও দিবে না সে। এই অবস্থায় এসে করুণার পাত্রী হওয়ার ইচ্ছে নেই তার। সুমন বারবার টিউশনি ছাড়তে বলে, কারণ ও টিউশনি ছাড়লে তো টাকার জন্য ভাইয়ের কাছে চাইবে, তখন ভাই না দিলে বাধ্য হবে ওর কাছে টাকা চাইতে, তখনই এর সুযোগ নেবে লোকটা। তাই যত কষ্টই হোক টিউশনি ছাড়া যাবে না। কিছু ওয়েস্টার্ন শর্ট ড্রেস কিনে দিল সুমন ওকে। কেনার সময় স্বর্ণ হ্যাঁ বা না কিছুই বলেনি, একদম শোকেসে সাজিয়ে রাখা পুতুলের মতো বসেছিল। শপিং শেষে 5 স্টার হোটেলে খেয়ে স্বর্ণর সাথে বাসায় এলো। সীমা সুমনকে দেখে খুশিতে গদগদ হয়ে বলল, আরে সুমন ভাই, আসেন বসেন, আপনার জন্য নাস্তা নিয়ে আসি। না ভাবি, লাগবে না, আমরা খেয়ে এসেছি বাহির থেকে। সীমা উজ্জ্বল মুখে বলল, আমি ভাবতেও পারিনি স্বর্ণর এমন রাজকপাল হবে। নিজের প্রশংসা শুনে গর্বে বুক ফুলে উঠল সুমনে। তারপর সুমন স্বর্ণকে ঠেস দিয়ে বলল, আপনি বুঝলে কি হবে ভাবি? আপনার ননদ তো বোঝে না। স্বর্ণ সব শুনল কিন্তু কিছু বলল না। ডাইনিং থেকে 1 গ্লাস পানি খেয়ে নিজের ঘরে চলে গেল। সুমন আর সীমা আরও কিছুক্ষণ গল্প গুজব করলো। যাওয়ার সময় নিহারিকা খানমের সাথে দেখা করে গেল। তিনি না পারতে হাসি মুখে কথা বলে বিদায় করলেন। এই ছেলেটাকে দেখতে মন চায় না তার। এই ছেলেটার সাথে মিশে মিশে আশরাফও নষ্ট হয়ে গেছে। বারবার আশরাফকে বলেছিল এসব মানুষের সাথে মিশতে না, কিন্তু বাবার কথা তো সন্তান সময় থাকতে শোনে না, সময় যাবার পর আফসোস করে। সুমন যাওয়ার পর সীমা স্বর্ণের রুমে এসে আহ্লাদি কণ্ঠে বলল, কি কিনে দিয়েছে তোমাকে দেখি। স্বর্ণ শপিং ব্যাগগুলো তুলে সীমার হাতে দিল। সীমা প্রবল উৎসাহে দেখা শুরু করলো। দেখতে দেখতে বলল, বাহ, সুমন ভাইয়ের রুচি আছে বলতে হবে, কি সুন্দর ড্রেসগুলো। স্বর্ণ কিছু বলল না। সীমা আবারও বলল, আমার বিয়ের আগে তো আমি এসবই পরতাম, বিয়ের পরও পার্টিতে মাঝে মধ্যে পরি। আচ্ছা, আমার জন্য কিছু কিনেছে? স্বর্ণ বলল, না ভাবি, আজ তো তোমার জন্য কিছু দেয়নি, কিন্তু তোমার পছন্দ হলে এগুলো তুমি নিয়ে যেতে পারো। কি বলো? সুমন ভাই রাগ করবে না? না, উনি আর কি বলবে, তুমি তো বলো উনি ভালো মানুষ। হ্যাঁ আসলেই তো। আচ্ছা, এগুলো আমি নিয়ে নিলাম, তুমি কিছু মনে করো না। আরে কি মনে করো? আরে না, কি মনে করব, তুমি নিয়ে যাও ভাবি। সীমা খুশিতে গদগদ হয়ে প্যাকেটগুলো নিয়ে নিজের ঘরে চলে গেল। চন্ন তার ছেলের হাসি হাসলো। টাকা খরচ করলে সবাই ভালো হয়, যে টাকা খরচ বন্ধ হয়ে যাবে তখনই খারাপ হয়ে যাবে, দুনিয়াটাই এমন। ফ্রেশ হয়ে কিছুক্ষণ শুয়ে থাকলো স্বর্ণ। মাথা ব্যথা করছে, প্রবল যন্ত্রণা হচ্ছে ভীষণ। একটা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়লো স্বর্ণ। যখন উঠল তখন রাত 9টা। ঘুমিয়ে চোখ পড়তেই চোখ কপালে উঠে গেল।
ভাবি কি তুল কালাম করে ফেলেছে কে জানে। আজকে সকালে আর দুপুরে তো মা রান্না করেছে, রাতেরটাও কি মা করেছে। স্বর্ণ হাত মুখ ধুয়ে দ্রুত চলে গেল রান্নাঘরে, কিন্তু রান্নাঘরে গিয়ে সে বিস্মিত। সীমা রান্না করছে, তাও বিরিয়ানি। বিরিয়ানির গন্ধে সারা ঘর সুবাসিত। ওকে দেখে সীমা বলল, ঘুম হলো তোমার? হ্যাঁ ভাবি, দাও আমি করি। না, তোমার করা লাগবে না, তুমি গিয়ে আজমানের সাথে টিভি দেখো, আমি তোমার জন্য কফি আনি। স্বর্ণ বিস্ময়ের দখল সামলাতে পারছে না। কি বলছে এগুলো ভাবে? সে কফি বানাবে, তাও ওর জন্য? কানে কি ভুল শুনেছে? স্বর্ণকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সীমা বলল, আরে বাবা যাও না, আমি কফি নিয়ে আসছি। স্বর্ণ মাথা নেড়ে বিস্মিত নয়নেই বেরিয়ে ড্রয়িং রুমে এলো। ড্রয়িং রুমে বসে আজমান কার্টুন দেখছে। স্বর্ণ ওর সাথে বসলো, কিন্তু টিভিতে মন নিও। ঠিক কী কারণে ভাবির এত পরিবর্তন? মস্তিষ্কে একটু চাপ দিতেই স্বর্ণ বুঝল, বিকেলের ড্রেসগুলো দেওয়াতেই এই মহা পরিবর্তন সাধিত হয়েছে। তবে স্থায়িত্ব একদিনের বেশি হবে না কোনোভাবেই।